আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রছাত্রীদেরকে আজকের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের কেন্দ্রীয় ব্যাংক অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস। আমি এই কেন্দ্রীয় ব্যাংকের উপরে গত একটি ক্লাস নিয়েছিলাম। সেখানে আমি কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা, কার্যাবলী, বৈশিষ্ট্য সহ কেন্দ্রীয় ব্যাংকের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, একটি টপিকস, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। এই কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে আমি দুটো পয়েন্ট আলোচনা করেছিলাম, আর বাকি অংশটুকু আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। তো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এটা আমি গত ক্লাসে বলেছিলাম যে এটা থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে। এই কারণে এই ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো খুব ভালোভাবে তোমাদেরকে আয়ত্ত করে নিতে হবে। তো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলোতে দুটো ভাগে ভাগ করতে পারি আমরা। একটি হচ্ছে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, আর একটি হচ্ছে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। আমি বোর্ডে লিখে দিয়েছি তোমাদের পয়েন্টগুলো। তো সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতিগুলোর মধ্যে আছে তিনটি। একটি হচ্ছে ব্যাংক হার নীতি, আরেকটি হচ্ছে খোলাবাজার নীতি, আরেকটি হচ্ছে জমা হার পরিবর্তন নীতি। আমি গত ক্লাস একটি রিভিউ করব, সেটা হচ্ছে ব্যাংক হার নীতি এবং হচ্ছে খোলাবাজার নীতি। ব্যাংক হার নীতি এবং খোলাবাজার নীতি নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আমি আবার রিভিউ করে আমি সামনে যাব। একটি হচ্ছে ব্যাংক হার নীতি কাকে বলে এবং ব্যাংক হার নীতি দিয়ে কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে। ব্যাংক হার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কেন্দ্রীয় ব্যাংক থেকে বিভিন্ন সময়ে ঋণ গ্রহণ করে, তখন যেই সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তাকে বলা হয় ব্যাংক হার। এবং এই ব্যাংক হারের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে কেন্দ্রীয় ব্যাংক যদি ঋণ নিয়ন্ত্রণ করে থাকে তাহলে তাকে বলতেছি আমরা ব্যাংক হার নীতি। এই ব্যাংক হার নীতি অর্থাৎ ব্যাংক হারের মাধ্যমে, ব্যাংক হার বৃদ্ধি বা হ্রাসের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। দ্বিতীয়টা ছিল আমাদের খোলাবাজার নীতি। এইটাও আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো খোলাবাজার নীতি কি? কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের বন্ড, সিকিউরিটি, শেয়ার এগুলো বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে খোলাবাজারে বিক্রি করতে পারে। সো এই বিক্রি অনেক সময় বিক্রি করে, অনেক সময় ক্রয় করে, এবং এই খোলাবাজারে এই বন্ড, সিকিউরিটি এগুলো ক্রয় বিক্রয়ের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক যদি ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমটি করে থাকে তাহলে তাকে আমরা বলতেছি খোলাবাজার নীতি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে জমা হার পরিবর্তন নীতি। তো জমা হার কি আগে সেটা আমাদের বুঝতে হবে। প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংকে তোমরা জানো, বাণিজ্যিক ব্যাংকে তার আমানতি টাকার একটা নির্দিষ্ট অংশ নগদে এবং কিছু অংশ বন্ড বা সিকিউরিটি করে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। অর্থাৎ একটি বাণিজ্যিক ব্যাংক যদি 100 কোটি টাকা জনগণের থেকে আমানত গ্রহণ করে, একটি বাণিজ্যিক ব্যাংক যদি 100 কোটি টাকা জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে, তাহলে এই 100 কোটি টাকা যে আমানত গ্রহণ করলো, এই আমানতের একটি নির্দিষ্ট অংশ যেটাকে আমরা বলি নগদে, সিআরআর, ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট। এই 100 কোটি টাকার মনে করো সাপোজ 20%, তাহলে 100 কোটি টাকা, এটা অনেক সময় ফ্লাকচুয়েট করে। এক এক সময় বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক এক এক পার্সেন্টেজ নির্ধারণ করে। যদি 20% হয় তাহলে 20 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। আমি আবার বলতেছি, জমা হারটা কি? জমা হার কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলো জনগণের কাছ থেকে যে আমানত গ্রহণ করে, এই আমানতের একটি নির্দিষ্ট অংশ সিআরআর হিসাবে, ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট হিসেবে, নগদ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। সাপোজ যদি 20% হয় সিআরআর। এছাড়াও আরেকটা হচ্ছে এসএলআর, যেটাকে আমরা বলছি স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, এসএলআর। এই এসএলআর এবং সিআরআর হিসাবে কেন্দ্রীয় ব্যাংকে আমানতের একটা নির্দিষ্ট অংশ জমা রাখতে হয়। এখন এই জমা হারের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে সেটা আমাদের দেখার বিষয়। যেমন যদি কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক যদি 100 কোটি টাকা আমানত গ্রহণ করে, আর কেন্দ্রীয় ব্যাংক যদি বলে 20% সিআরআর এবং এসএলআর রাখতে হবে, তাহলে 20 কোটি টাকা সিআরআর আর এসএলআর হিসেবে 20 কোটি টাকা চলে যাবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের কাছে থাকবে কত? বাণিজ্যিক ব্যাংকের কাছে থাকবে 80 কোটি টাকা। তাহলে সে 80 কোটি টাকা মার্কেটে এই আমানতের 100 কোটি টাকা আমানত নিয়েছে জনগণের কাছ থেকে, সেখান থেকে 80 কোটি টাকা জনগণকে ঋণ দিতে পারবে। এখন কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে মার্কেটে টাকা কমানোর দরকার, অর্থাৎ বাজারে ঋণের প্রবাহ কমানো দরকার, তখন সে কি করবে? এটা বাড়িয়ে দিবে। সাপোজ 20% থেকে কত পার্সেন্ট করে দিল? 25% করে দিল। যদি 25% করে দেয় সিআরআর এবং এসএলআর, তাহলে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে 25% করে দিলে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে
25 কোটি টাকা, কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে 25 কোটি টাকা, তাই বাণিজ্যিক ব্যাংক জমা ঋণ হিসেবে দিতে পারবে, বাণিজ্যিক ব্যাংক ঋণ হিসেবে দিতে পারবে 75 কোটি টাকা। তাহলে কি হয়ে গেল, বাণিজ্যিক ব্যাংকের কিন্তু দেখো ঋণের পরিমাণ কিন্তু, ঋণ দেওয়ার ক্ষমতা কিন্তু কমে গেল। সে 100 কোটি টাকা তার কাছে ছিল, 25 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়ে দিতে হচ্ছে, তাহলে সে 75 কোটি টাকা ঋণ দিতে পারবে। তাহলে তার ঋণ বাজারে ঋণ প্রবাহ কমে যাবে। যদি উল্টো হয়, কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে যে মার্কেটে ঋণের পরিমাণ বাড়ানো দরকার, তখন সে এটা কমিয়ে দিবে। মনে করো 20% থেকে 15% করে দিল, তাহলে 15% করে দিলে ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলো 15 কোটি টাকা জমা রাখতে হবে, তাহলে 85 কোটি টাকা সে ঋণ দিতে পারবে। কত কোটি টাকা? তাহলে 15 কোটি টাকা, সেই 15 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে, তাহলে 85 কোটি টাকা, তাহলে 85 কোটি টাকা সেই ঋণ দিতে পারবে। তাহলে আমরা খুব সহজেই দেখতে পারলাম এই জমার হার বাড়ানো বা কমানোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। এই তিনটি ছিল আমাদের সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি। এই তিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি বারবার বলতেছি, এখান থেকে তোমাদের একটা উদ্দীপক আসবেই, একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেখানে বলবে যে উপরের উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের কোন সংখ্যাত্মক পদ্ধতির কথা বলা হচ্ছে। উদ্দীপক পরে তোমাকে বুঝতে হবে যে এটা কি ব্যাংক হার নীতি, নাকি এটা খোলা বাজার নীতি, নাকি এটা জমা হার পরিবর্তন নীতি। এটা বুঝতে পারলে তুমি উদ্দীপকটি উত্তর দিতে পারবে। অন্যথায় কিন্তু যদি তুমি এই তিনটি সম্পর্কে ভালো ধারণা না থাকে, তিনটি যদি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু তুমি উদ্দীপকের অ্যানসার দিতে পারবে না। তাহলে সংখ্যাত্মক পদ্ধতি বা সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি তিনটি আমরা শিখলাম। একটা হচ্ছে ব্যাংক হার নীতি, একটা হচ্ছে খোলা বাজার নীতি, আর একটি হচ্ছে জমা হার পরিবর্তন নীতি। এবার আসি আমরা গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতিতে। তাহলে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি আছে 5টি। প্রত্যেকটি একটু ব্যাখ্যা করব। এক নম্বর হচ্ছে ঋণের বরাদ্দকরণ নীতি। তাহলে ঋণের বরাদ্দকরণ নীতিটা কি? মনে করো ঋণের বরাদ্দকরণ, কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে কোন একটা স্পেসিফিক, কোন একটা সুনির্দিষ্ট সেক্টরে, কোন একটি নির্দিষ্ট সেক্টরে ঋণের পরিমাণ বাড়ানো দরকার, ঋণের বরাদ্দকরণ নামের সাথে কিন্তু তোমার কার্যক্রমের অনেকটাই মিল আছে। নামটা ভালোভাবে বিশ্লেষণ করো, তাহলে তুমি বুঝে যাবে আসলে এটা কোন নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করতেছে। ঋণের বরাদ্দকরণ, তার মানে ঋণ বরাদ্দ করতেছে কে? কেন্দ্রীয় ব্যাংক। মনে করো যদি কেন্দ্রীয় ব্যাংক মনে করো যে পোল্ট্রি ফার্মকে ডেভেলপ করা দরকার, মানুষের খাবারের চাহিদা অনেক বেশি, পোল্ট্রি ফার্ম যে অবস্থায় আছে আরো পোল্ট্রি ফার্মকে বৃদ্ধি করা দরকার, অথবা শিম বা চিংড়ি চাষকে আরো বৃদ্ধি করা দরকার, তখন গভর্নমেন্ট কেন্দ্রীয় ব্যাংক কি বলে দিল? বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলে দিল যে একটা অ্যামাউন্ট বা একটা পার্সেন্টেজ কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনায় বলে দিল যে এত পার্সেন্ট তোমার টোটাল ঋণের 5%, 2% বা 1% এই পোল্ট্রি ফার্মে বিনিয়োগ করতে হবে, পোল্ট্রি ফার্মে ঋণ দিতে হবে, অথবা পোল্ট্রি ফার্মে তুমি আগে ঋণ দিবে, তারপর যদি তোমার কাছে অর্থ থাকে তাহলে তুমি পরবর্তীতে অন্য সেক্টরে ইনভেস্ট করবে। অর্থাৎ কোন একটি স্পেসিফিক বা সুনির্দিষ্ট সেক্টরে যদি কেন্দ্রীয় ব্যাংক ঋণ বরাদ্দ করে দেয়, তাহলে এটাকে আমরা বলতেছি ঋণের বরাদ্দকরণ নীতি। এবার আসি আমরা ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ। ভোক্তা ঋণ নাম থেকে বোঝা যায় কনজিউমার লোন। আমরা সচরাচর অনেক সময় দেখি যে টিভি, ফ্রিজ, গাড়ি, তারপরে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী, কনজিউমার গুডস যেগুলো ভোক্তা সরাসরি ভোগ করে থাকে, এই কনজিউমার গুডসগুলো বিভিন্ন কোম্পানি অফার দেয় যে তারা ইনস্টলমেন্টে দিতেছে, তারা এইভাবে দিতেছে। তো এখন আপনার কাছে টাকা নেই, যদি ভোক্তার কাছে টাকা না থাকে তাহলে প্রোডাক্ট কিভাবে কিনবে? তখন এই বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে? কনজিউমার গুডস কেনার জন্য তখন ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ, যদি কেন্দ্রীয় ব্যাংক মনে করে যে ভোক্তা ঋণের পরিমাণ বাড়ানো দরকার, তখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে বলে দিল যে মনে করে একজন একটা গাড়ি কিনবে, এই গাড়ির দাম হচ্ছে 100 টাকা, গাড়ির দাম হচ্ছে 100 কোটি টাকা সাপোজ। তাহলে 100 কোটি টাকা যদি গাড়ির দাম হয়, তাহলে 70% ব্যাংক লোন দিবে, আর 30% কাস্টমারকে নিতে হবে। তাহলে 30% যদি 70% ব্যাংক লোন দেয়, তাহলে
70 কোটি টাকা, 100 কোটি টাকার ভিতরে 70 কোটি টাকা কাস্টমার লোন পেয়ে যাচ্ছে। তাহলে লোন পেয়ে গেলে 70 কোটি টাকা লোন নিল, আর হচ্ছে 30 কোটি টাকা সে নিজে দিয়ে গাড়িটা কিনে ফেলবে। এখন এই তাহলে পার্সেন্টেজ বাড়িয়ে দিই, এই 70% লোন দিতেছে, তাহলে 100% এর ভিতরে 70% ব্যাংক লোন দিবে। এখন যদি মনে করো কেন্দ্রীয় ব্যাংক যদি চায় যে না ঋণের পরিমাণ, ভোক্তা ঋণের পরিমাণ কমাতে হবে, তখন কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা বলে দিল কি যে 50% কনজিউমার গুডস প্রোডাক্টের প্রাইসের 50% দেওয়া হবে। তাহলে 100 কোটি টাকার যদি তুমি গাড়ি কিনতে চাও বা 100 টাকার যদি তুমি গাড়ি কিনতে চাও, তাহলে তুমি ব্যাংক থেকে লোন পাবা 50 টাকা। তাহলে বাকি 50 টাকা কিন্তু তোমার পকেট থেকে দিতে হবে। তাহলে আবার যদি এটা বাড়াইতেও পারে ব্যাংক বা কমাইতেও পারে, তাহলে বাড়ানো এবং কমানোর মাধ্যমে খেয়াল করো ঋণের প্রবাহ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং হ্রাস পাচ্ছে। আবার কি করতে পারে, কেন্দ্রীয় ব্যাংক বলতে পারে যে এই যে লোনটা তুমি নিলা, সেই লোনটা 1 বছরে 12 কিস্তিতে দিতে হবে, অথবা কিস্তির পরিমাণ বাড়াইতে পারে, কমাইতে পারে। কিস্তির পরিমাণ বাড়ানো কমানোর মাধ্যমে লোনের প্রবাহ বাড়ানো বা কমানো যায়। মনে করো 12 মাসে দিতে হবে। এই যে তুমি 100 টাকার ভিতরে 70 টাকা নিলা ঋণ, আর 30 টাকা তুমি নিজের থেকে নিলা, তাহলে 70 টাকা তোমাকে কত দিনের ভিতরে দিতে হবে? 12 কিস্তিতে, তার মানে 12 মাসে দিতে হবে। এখন যদি কেন্দ্রীয় ব্যাংক মনে করে যে এটা বাড়াই দিব, 24 মাসে দিবা তুমি বাকি 70 টাকা, তখন যারা লোন নেয়নি তার অনেকে ইন্টারেস্ট হবে, 24 মাসে দিব, তাহলে আমার ইনকামের উপর এত প্রভাব পড়বে না, 24 মাসে দিলে আমার অল্প অল্প টাকা প্রত্যেক মাসে দিলেই হবে। তাহলে ঋণের পরিমাণ, ঋণের সময় ডিউরেশন বাড়ানো, অথবা ঋণের পার্সেন্টেজ বাড়িয়ে বা কমিয়ে ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ করতে পারে, কেন্দ্রীয় ব্যাংক ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে দুটো আমরা দেখলাম, একটা হচ্ছে ঋণের বরাদ্দ করে নীতি, কোন একটি সুনির্দিষ্ট বা স্পেসিফিক সেক্টরে যখন ঋণ দেওয়া হবে, আর একটা হচ্ছে ভোক্তা ঋণ পদ্ধতি। নাম্বার 3 এ আমরা আসি। 3 হচ্ছে জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন। জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন। তাহলে জামানতি ঋণটা কি, আমরা এটা একটু বুঝি। জামানতি ঋণ আমরা জানি কেন্দ্রীয় ব্যাংকে যখন তোমার ঋণ আনতে হয়, বিভিন্ন ধরনের লোন আছে, এর ভিতরে একটা আছে জামানতি ঋণ। সেই জামানতি ঋণ যদি হয়, তাহলে জামানতি ঋণ অর্থাৎ তোমাকে কোনো কিছু জমা রেখে, কোলাটারাল বা জমা রেখে তোমাকে ঋণ আনতে হবে। মনে করো তোমার 100 কোটি টাকা দরকার, তোমার একটা জমি আছে, তাহলে জমিটা বন্ধক রেখে তুমি কি করবা, 100 কোটি টাকা তুমি ঋণ নিতে পারো। এখন মনে করো তোমার জমির দাম মনে করো 100 কোটি টাকা, জমির দাম মনে করো 100 কোটি টাকা। তাহলে কেন্দ্রীয় ব্যাংক তাহলে তুমি কত কোটি টাকার জমি জমা রাখতেছো ব্যাংকে? 100 কোটি টাকা। এখন ব্যাংক বললো, কেন্দ্রীয় ব্যাংক বললো 80% জামানতে 80% লোন পাবে। তাহলে 100 কোটি টাকা যদি হয়, 100 কোটি টাকা যদি হয়, তাহলে তুমি কিন্তু 100 কোটি টাকা লোন পাবে না, তাহলে 80%, তাহলে 80% হলে 100 কোটি টাকার কত? 80 কোটি টাকা তুমি পাবা। তাহলে 20%, তাহলে জামানত কত? জামানতের 20% বাদ দিয়ে বাকি টাকা তুমি, জমির মূল্য যদি 100 কোটি টাকা হয়, তাহলে 20% অর্থাৎ 20 কোটি টাকা বাদ দিয়ে 80 কোটি টাকা পাবা। তাহলে তুমি ঋণ পাচ্ছ কত? 80 কোটি টাকা। এখন কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে এই ঋণের পরিমাণ কমানো দরকার, তাহলে কেন্দ্রীয় ব্যাংক কি করবে? কেন্দ্রীয় ব্যাংক এই পার্সেন্টেজকে বাড়াই দিবে। তাহলে 20% থেকে মনে করো করে দিল 30%। তাহলে জামানতি ঋণ যখন 30% করে দিবে, তখন তুমি কত পাবা? সহজ হিসাব, তখন তুমি 100 কোটি টাকার ভিতরে পাবা কত? 70 কোটি টাকা। তুমি কিন্তু আর 80 কোটি টাকা ঋণ পাচ্ছ না, তুমি ঋণ পাবা 70 কোটি টাকা। এখন যদি কেন্দ্রীয় ব্যাংক মনে করে যে ঋণের পরিমাণ বাড়ানো দরকার, তখন স্বাভাবিকভাবে 20 থেকে মনে করো চলে আসবে 15-তে। তাহলে 15 হইলে তুমি কত পার্সেন্ট, কত কোটি টাকা পাবা? 85 কোটি টাকা। দেখা যাচ্ছে এই কোলাটেরাল বা জামানত, তুমি যেই সম্পত্তিটা জামানত রেখে ঋণ আনতেছো, তাহলে ওই সম্পত্তির একটা জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন, অর্থাৎ জামানতি ঋণের একটা নির্দিষ্ট হার মেইনটেইন করে কেন্দ্রীয় ব্যাংক এই হারটি বাড়িয়ে বা কমিয়ে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে আমরা তিনটি দেখলাম, একটি হচ্ছে, এরপরটি হচ্ছে প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ। এটা কি, এই জিনিসটা একটু আমরা একটু দেখি। প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ, ডাইরেক্ট। প্রত্যক্ষ মানে কি? ইংলিশে বলি আমরা ডাইরেক্ট। প্রত্যক্ষ ব্যবস্থা বা ডাইরেক্ট অ্যাকশন। তাহলে কেন্দ্রীয় ব্যাংক কি ডাইরেক্ট অ্যাকশনের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে? কেন্দ্রীয় ব্যাংক ডাইরেক্ট অ্যাকশন বলতে এখানে বোঝাচ্ছে যে মনে করো যদি
বাণিজ্যিক ব্যাংকগুলো অনেক সময় কেন্দ্রীয় ব্যাংকের দিক নির্দেশনা বা রুলস রেগুলেশন না মেনে ঋণ দিয়ে দেয় অনেক সময়। যখনই এটা ধরা পড়ে, যদি কেন্দ্রীয় ব্যাংকের কাছে ধরা পড়ে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক কিছু পানিশমেন্টের ব্যবস্থা করে, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। যেমন কি ব্যবস্থা করতে পারে? যেমন অতিরিক্ত সুদ চার্জ করে দিবে। ওই যে ব্যাংকার নীতি আছে না, বিভিন্ন ধরনের, ওখানে সুদ চার্জ করে দিবে। তারপরে কি করতে পারে? রিজার্ভ সংরক্ষণ, আমরা পড়ছিলাম এই যে জমার হার পরিবর্তন, এটা ওই ব্যাংকের জন্য এইভাবে নরমালি আছে 20%, বললো যে তুমি যেহেতু আমার রুলস ভায়োলেট করছো, তোমাকে 25% রাখতে হবে। তখন কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংকের কি হবে? আগে সে 100 কোটি টাকার জায়গায় 80 কোটি টাকা ঋণ দিতে পারতো, এখন তার জমার হার বেড়ে যাওয়ার কারণে তার ঋণ প্রদানের ক্ষমতা কমে যাচ্ছে। ঋণ সুবিধা কমাই দিতে পারে, যে তোমাকে আমি এখন আর ঋণ দিব না, যেহেতু তুমি আমার কথা, কেন্দ্রীয় ব্যাংক বলতে পারে কোনো বাণিজ্যিক ব্যাংক যদি রুলস রেগুলেশন ভায়োলেট করে, তুমি আমার কথা শোনো নাই, আমি তোমাকে এখন আর ঋণ প্রদান করব না। নিকাশ ঘরের সুবিধা প্রত্যাহার, আমরা জানি নিকাশ ঘর কি, ক্লিয়ারিং হাউসের সুবিধা তাকে দেওয়া হবে। ক্লিয়ারিং হাউসের সুবিধা না দিলে সে তখন ট্রানজাকশন করতে তার সমস্যা হবে। ওটা ডাইরেক্ট অ্যাকশন, অর্থাৎ যদি কোনো বাণিজ্যিক ব্যাংক এই ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা না করে, অথবা কেন্দ্রীয় ব্যাংকের যে দিক নির্দেশনা আছে, যে নিয়ম কানুন আছে, এগুলো যদি না মেনে ঋণ প্রদান করে, তাহলে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে 4 নম্বর আমরা দেখলাম। এরপর হচ্ছে 5 নম্বরে আছে নৈতিক প্ররোচনা। নৈতিক প্ররোচনাটা কি আসলে? নৈতিক প্ররোচনা হচ্ছে নীতিগতভাবে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ইনফ্লুয়েন্স করা বা প্রভাবিত করার চেষ্টা করে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তোমার দিক নির্দেশনা দিয়ে থাকে। এখন উৎসাহমূলক বা নৈতিকভাবে যদি কেন্দ্রীয় ব্যাংক, অনেক সময় দেখা যায় নিয়ম কানুনের অন্তরালেও বাণিজ্যিক ব্যাংকগুলো নিয়ম কানুন ভঙ্গ করে, অনেক সময় কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম কানুন ভঙ্গ করে ঋণ প্রদান করে থাকে। এই কারণে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নৈতিক প্ররোচনা কেন্দ্রীয় ব্যাংক চালাতে পারে। যেমন তারা বললো যে আমাদের এখন এই মহা দুর্যোগের সময় আমাদের এই সেক্টরটায় আমাদের দেশের উন্নয়নের জন্য, মানুষের সুবিধার জন্য, কৃষি সেক্টরে আমাদের বেশি করে আমাদের ঋণ সুবিধা দেওয়া দরকার। আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন যাতে কৃষি আমাদের ডেভেলপ হয়। কৃষি আমাদের ডেভেলপ হলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। এই যে নীতি কথাগুলো, যাতে দেশের প্রতি মমত্ব জাগে, দেশের প্রতি দায়িত্ব কর্তব্য জাগে বাণিজ্যিক ব্যাংকগুলো, এই কারণে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ব্যাংক নানা ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকে। তাহলে নৈতিক প্ররোচনাটা আমরা বুঝলাম। তাহলে যখনই এই নৈতিক প্ররোচনাটা বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে ভিতরে কাজ করবে, তখন সে করবে যে না, আমরা দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে আমরা এবার কৃষি ক্ষেত্রে আমাদের লোনটা আমরা ইজি করে সহজতর করে দিব, আমরা ভালোভাবে কৃষি লোনটা দিব যাতে কৃষি ক্ষেত্রে উন্নয়ন ঘটে। এরপরে হচ্ছে প্রচারণা পদ্ধতি। কেন্দ্রীয় ব্যাংক এটা বাদেও বিভিন্ন ধরনের প্রচারণা করে থাকে। বিভিন্ন ধরনের সাময়িকী, বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় বিভিন্ন ধরনের সাময়িক, এই জার্নাল, পেপার, পত্রিকায় বিভিন্ন ধরনের ব্যাংকিং জার্নাল এগুলো প্রচার করে, এগুলো পাবলিশ করে কেন্দ্রীয় ব্যাংক এই ঋণের নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে থাকে। তাহলে আমরা দেখলাম কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি মূলত 2 প্রকার। একটি হচ্ছে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, আরেকটি হচ্ছে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতিগুলো আমরা দেখলাম ব্যাংকার নীতি, খোলাবাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি। গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতিটি দেখলাম আমরা ঋণের বরাদ্দ করে নীতি, ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ, জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন, আর হচ্ছে প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ, নৈতিক প্ররোচনা এবং প্রচারণা পদ্ধতি। তো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। আমি আরেকটি ছোট একটি টপিকস এর সাথে আলোচনা করে আজকে ক্লাস শেষ করব। খুব স্বল্প সময় আমি এটি পরীক্ষা অনেক সময় আসে, নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস। নিকাশ ঘর কি? নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস, নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস হচ্ছে আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পন্ন করে থাকে। তাহলে নিকাশ ঘর কি করে? নিকাশ ঘর হচ্ছে আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পন্ন করে থাকে। এখন এমআইসিআর চেক তোমরা জানো, এখন এমআইসিআর চেকের কারণে এই নিকাশ ঘরের ব্যবস্থাটাকে আমরা বলতেছি
বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের মাধ্যমে এখন হয়ে থাকে। এখন আর একটি নির্দিষ্ট ঘরে বা একটি নির্দিষ্ট কক্ষে গিয়ে ব্যাংকাররা আর জড়ো হয় না, এটা অনলাইনের মাধ্যমে নিকাশ ঘর বা আন্তঃব্যাংকিং লেনদেন সম্পন্ন হয়ে যায়। মনে করো তোমার একটি সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তোমার বন্ধু তার একটি রূপালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তো তোমার থেকে টাকা পাবে, তুমি সোনালী ব্যাংকের চেকটি তাকে দিলে। সোনালী ব্যাংকের চেকটি যদি তুমি তাকে দাও, সে কি করবে, অ্যাকাউন্ট পেই চেক বা দাগ কাটা চেক যাকে আমরা বলি, তাহলে সে কি করবে, তোমার বন্ধু ওই চেকটি নিয়ে তার রূপালী ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে ওই রূপালী ব্যাংকে জমা দিবে। এখন রূপালী ব্যাংক কি করবে, রূপালী ব্যাংক এই অটোমেটেড ক্লিয়ারিং হাউসের মাধ্যমে, রূপালী ব্যাংক অটোমেটেড ক্লিয়ারিং হাউসের মাধ্যমে ওই চেকটির একটি ইমেজ তৈরি করে অটোমেটেড ক্লিয়ারিং হাউসের মাধ্যমে এটা সোনালী ব্যাংকের কাছে পাঠাবে। সোনালী ব্যাংক যখন এটা অ্যাকসেপ্ট করবে, তখন আবার অটোমেটেড ক্লিয়ারিং হাউসের মাধ্যমে তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে যাবে, আর হচ্ছে তোমার বন্ধুর অ্যাকাউন্টে অর্থাৎ রূপালী ব্যাংকের অ্যাকাউন্টে সোনালী ব্যাংক থেকে রূপালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে যাবে। তাহলে এইটাই ছিল আমাদের নিকাশ ঘর, মনে করো আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পন্ন করার একটি পদ্ধতি। তাহলে আমরা যদি একটু সামারি করি, আমরা আজ কেন্দ্রীয় ব্যাংকের অধ্যায়টি মূলত আজকে শেষ করলাম আমি। এছাড়াও তোমাদের যার যেই বই আছে, বইতে বিভিন্ন ধরনের উদ্দীপক আছে, উদ্দীপকে আমার যেই আলোচনাগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে উদ্দীপক যেভাবে আসুক না কেন, তাহলে তোমরা আশা করি উদ্দীপকের উত্তরগুলো ভালোভাবে দিতে পারবে। তো সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।